আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার নেক্সট পার্ট এক্সপ্লেইন করব। আপনারা যারা এর প্রথম পার্ট দেখেন তারা আই বাটন অথবা কমেন্টে থাকা লিংক থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি লু ঝাও রাতে ভূত সেজে তার ছোট বোনকে ভয় দেখায়। তখন সে ভয়ে দৌড়ে প্রিন্স চুয়ের কাছে যায় আর বলতে থাকে, লু ঝাওয়ের ভূত আমাকে ভয় দেখাচ্ছে। সে আসলে মরে গিয়েছে আর মরার পরে সে ডাইনি হয়ে ফিরে এসেছে। প্রিন্স তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমারও মনে হয় সে হয়তো অভিনয় করছে, তবে এখন আমাদের এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তার সম্পত্তি লাভের এই একটা সুযোগে এখন আমাদের হাতে আছে। লিউ তাকে বলে তার কাছে থেকে সাবধানে থাকতে, কারণ তার বোন তো এখন একদম অন্যরকম একটা মানুষ হয়ে গিয়েছে, এমনকি সে তো কুমফুও জানে। এই সবকিছু শুনে প্রিন্স একটু চিন্তিত হয় আর বলে সে তাকে টেস্ট করে দেখবে। পরদিন রাতে সে লু ঝাওকে নিয়ে তাদের শ্বশুরবাড়িতে ডিনার করতে যায়। লু ঝাও এখানে তার বাবা মাকে চিনতে পারছিল না। এটা দেখে তারা তার সঙ্গে তার বাবা মায়ের পরিচয় করিয়ে দেয়। এরপরে তার সামনে এমন একটা খাবার রাখা হয় যেটা আসলে লু ঝাও অনেক পছন্দ করত। এটা তাকে পরীক্ষা করার জন্য রাখা হয়েছিল, এটা দেখার জন্য যে লু ঝাও কি আসলে লু ঝাও নাকি অন্য কেউ। সে তখন ওই খাবারটা মুখে দেয় আর বলে, এটা তো খুবই টেস্টি, মনে হচ্ছে এই খাবারটা আমার খুবই পছন্দের। এটা বলেই সে খেতে শুরু করে। তখন তো প্রিন্স চু অবাক হয়ে যায়, কারণ তাদের এই প্ল্যান ফেল হয়ে গেল। এরপরে তার প্ল্যান মতো সেখানে একটা কুমফু মাস্টার আসে, কিন্তু জিয়াওরেন সেখানে এসে ওই লোকটাকে মেরে সে ওই লোকের ছদ্মবেশ ধরে নেয়। এরপরে সে প্রিন্স চুয়ের উপরে অ্যাটাক করতে যায়। এটা দেখে তো লু ঝাও তার সামনে চলে আসে, যার ফলে তার বুকের ভেতরে চাকুটা ঢুকে যায়। সে তার হাজব্যান্ডকে প্রোটেক্ট করতে করতে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে তো তার হাজব্যান্ড অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, দ্রুত তাকে নিয়ে প্রাসাদে চলে যায়, যেটা দেখে লিউয়ের একদমই ভালো লাগে না। প্রাসাদে এসে প্রিন্স চু তার জন্য অনেক বেশি চিন্তিত ছিল। তখন লু ঝাও তাকে কান্না করতে করতে বলে, আমি শুনেছি আমার বিয়ের পরে নাকি আমার সমস্ত সম্পত্তি তোমার হয়ে যাওয়ার কথা। আমি তোমাকে অনেক ভালোবাসি, যদি আমি মারা যাই তাহলে হয়তো তুমি আমার সম্পত্তি পাবে না। এজন্য আমি এই চিঠিটা তোমাকে দিলাম। এটা তুমি জিয়ানমেন রাজ্যের বড় ছেলেকে দিও, আর তাকে আমি চিঠিতে লিখেছি আমার সমস্ত সম্পত্তি এখানে ট্রান্সফার করে দিতে। এটা বলেই সে জ্ঞান হারায়। তখন রাজকুমার অনেক চিন্তিত হয়ে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার যখন তাকে চেক করতে যাবে তখন সে একদম ঠিক হয়ে যায়। আসলে এই সবকিছু লু ঝাও আর রেইনের পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। তার শরীরে কোনো আঘাতই লাগেনি। রেইন তাকে আঘাত করেছিল একদম জায়গা মতো, কারণ সে ওখানে রক্তের ব্যাগ রেখেছিল। মানে সে এখন একদম প্ল্যান মতো এগোচ্ছিল। লিউ তার মায়ের কাছে কান্নাকাটি করে বলছিল প্রিন্স দিন দিন ওই মেয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। যেহেতু তার মা অনেক বেশি চালাক ছিল, এজন্য উনি বুঝতে পেরেছিলেন লু ঝাও আসলে আসল লু ঝাও নয়। এজন্য তিনি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে বলে নিজের মেয়েকে কথা দেয়। এজন্য পরদিন সকালে সে লু ঝাওয়ের সার্ভেন্টকে পানিতে ডুবিয়ে কষ্ট দিচ্ছিল আর টর্চার করে তার কাছে থেকে জানতে চাইছিল লু ঝাওয়ের আসল পরিচয়। তখন সেখানে লু ঝাও এলে সে লু ঝাওকে বলে, আমি জানি তুমি আসল লু ঝাও নও। সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবে না, আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো। তখন তো লু ঝাও অনেক রেগে যায় আর তাকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে লাগতে এসেছো। এটা বলে সে ওখানে থাকা সবগুলো সার্ভেন্টকে মেরে শিক্ষা দেয়। আর এরপরে সে তার সৎমা অর্থাৎ লিউয়ের মাকে পানিতে ডুবিয়ে সেখানেই মেরে ফেলে। কিন্তু এই কাজ করার পরে তারা বুঝতে পারছিল না যে প্রমাণ কিভাবে লোপাট করবে। তখন সেখানে জিয়াওরেন এসে বলে, এই বিষয়টা আমার উপরে ছেড়ে দাও। সেদিন বিকেলে লিউ যখন রাজকুমারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তখনই পুকুরের পাশে সে তার মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে। তার মায়ের মৃত্যুতে সে অনেক কান্না করে। সেখানে প্রিন্স আর লু ঝাও এলে সে বুঝতে পেরেছিল লু ঝাও হয়তো তার বোনকে মেরেছে। সে তার উপরে অনেক বেশি রেগে যায়, কিন্তু প্রিন্স তাকে প্রোটেক্ট করে। এরপরে লিউ তাকে সবকিছু খুলে বললে প্রিন্স এবার তাকে সন্দেহ করতে শুরু করে। তখনই সেখানে জিয়াওরেন চলে আসে। সে নিজেই মার্ডারের ইনভেস্টিগেশন করতে চায়। তখন প্রিন্স বলে, এটা আমাদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে তোমাকে ইনভলভ হতে হবে না। কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না, তার পুরো প্রাসাদ খুঁজে দেখতে বলে। তখনই একজন লোক এসে রাজকুমারকে জানায় সে হলো জুনটিয়ান মেন ক্ল্যানের প্রধান সেনাবাহিনী। এটা শুনে সে একটু ভয় পায়, কারণ তার সাথে বেশি চালাকি করলে তারই ক্ষতি হবে। তাই সে আর কোনো উপায় না পেয়ে জিয়াও র্যানের সাথে কোঅপারেট করে। তখন জিয়াও সেখানে থেকে চলে যায়। লিউ এখন বারবার কাকুতি মিনতি করে প্রিন্স চুয়ের কাছে এই সব কিছুর বিচার চায়, কিন্তু প্রিন্স চু তাকে আঘাত করে বলে, তুমি আর তোমার মা মিলে যেই বোকামি করেছো সেটার ফল দুইজন মিলে একসঙ্গে ভোগো, আর তুমি যা ইচ্ছে করো, আমার দেখার নেই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। জিয়াওরেন মার্ডার কেস ইনভেস্টিগেশনের নাম করে লু ঝাওকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল। রাতে সে তাকে তার ফেভারিট খাবার নিয়ে এসে দেয়। যেহেতু তার মধ্যে জিনের আত্মা ছিল, এজন্য এই খাবার খেয়ে তার খুবই ভালো লাগে। এটা আসলেই তার ফেভারিট খাবার হয়ে যায়। এখানে কথা বলতে বলতে জিয়াও তার কাছাকাছি আসার চেষ্টা করে। তখন তারও জিয়াওয়ের প্রতি কিছুটা ফিলিংস অনুভব হয়। সে এখন জিয়াওকে জিজ্ঞাসা করে, তোমার বোন জিন কেমন ধরনের মানুষ ছিল? তখন সে ছোটবেলার একটা কথা মনে করে, যখন তার বোন তাকে বাঁচানোর জন্য নিজের সমস্ত শক্তি ব্যবহার করেছিল। নিজের কাছে থাকা ছোট্ট এক টুকরো খাবারও তার ভাইকে দিয়ে দিয়েছিল। এমনকি রাতে যখন তাদেরকে শিয়াল হামলা করে দেয় তখনও সে একাই তার ভাইকে প্রোটেক্ট করছিল। এই সব কিছু মনে করে সে তাকে বলে, আমরা দুই ভাই বোন মিলে অনেক কষ্ট মোকাবেলা করেছি। আমি ভেবেছিলাম আমি সব সময় তাকে প্রোটেক্ট করব, কিন্তু সে আমার আগেই চলে গেল। এসব কিছু বলে সে ওখানে থেকে মন খারাপ করে উঠে চলে যায়।
যায়। তারপর সে আর তার বন্ধু মিলে দরজায় দাঁড়িয়েছিল, তার সার্ভেন্টকে ভেতরে পাঠায়। মেয়েটি লুঝাওয়ের কাছে গিয়ে কথায় কথায় তাকে জিজ্ঞাসা করে সে কি জিয়াওরেনকে পছন্দ করে কিনা আর তার সঙ্গে সারা জীবন থাকতে চায় কিনা। লুঝাও তখন তাকে বলে সে কেমন ধরনের মানুষ সেটা তো আমি জানি না, তবে তার সঙ্গে আমার সম্পর্ক গিভ অ্যান্ড টেকের। আমরা দুজন শুধুমাত্র একে অন্যের স্বার্থের জন্য একে অন্যকে ব্যবহার করছি। এটা শুনে বাইরে থাকা জিয়াওরেনের মন খারাপ হয়ে গেলে তার বন্ধু তাকে বলে চিন্তা করো না বন্ধু, সে তোমাকে ব্যবহার করছে তো কি হয়েছে, আমি আছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে লুঝাওয়ের বাবা তাকে ডেকে পাঠায় জন্য সে তার বাবার সঙ্গে দেখা করতে যায়। তার বাবা তাকে বলে আজকে তার আন্টির মৃত্যুর 3য় দিন, যদিও সে তার আসল মা নয়, কিন্তু লিউ হঠাৎ করে অসুস্থ হয়েছে জন্য সে তার মায়ের শেষকৃত্যে যেতে পারছে না। তাই আমি চাই লিউ এর বদলে তুমি তোমার আন্টিকে একটু সম্মান জানিয়ে আসো। সে তার বাবার কথা মতো পাহাড়ের চূড়ায় চলে যায়। তার আন্টির কথা মনে করে অভিনয় করে অনেক কান্না করে, এরপরে তাকে সম্মান জানায় আর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। এই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাকে একটা কেক খেতে হয়, আর এই কেকে তার বাবা কিছু একটা মিশিয়েছিল। যখন তারা ফিরে যাচ্ছিল তখনই কেউ একজন তাদের উপরে অ্যাটাক করে দেয়। তার বাবা সেখানে অজ্ঞান হওয়ার ভান করে, কারণ এই সবকিছু তার বাবার প্ল্যান ছিল। লুঝাও নিজেও এই প্ল্যান বুঝতে পেরেছিল, এই জন্য সেও অভিনয় করে সেখানে থেকে বাঁচাও বাঁচাও বলে পালাতে থাকে। তার বাবা এখন একটা লোককে পাঠায় এটা দেখার জন্য যে তার মেয়ে ওই পাহাড় থেকে লাফ দিয়ে মারা গিয়েছে কিনা, তাহলে এটা যেন গিয়ে রাজাকে জানানো হয়। এদিকে লুঝাও পালাতে পালাতে পাহাড়ের চূড়ায় উঠে যায়। তার শরীর হঠাৎ করে খারাপ করে। লোকগুলো তার কাছে আসলে তখনই সেখানে জিয়াওরেন চলে আসে আর তাদের সবার সঙ্গে ফাইট করে তাদেরকে হারিয়ে দেয়। তবে তারা সংখ্যায় ছিল অনেকজন, এজন্য আরো অনেক লোকেরা ছিল যারা তাকে মারতে চাইছিল, কিন্তু পেছনে ফিরে যাওয়ার আর কোনো পথ তাদের ছিল না। এজন্য লুঝাও জিয়াওরেনের হাত ধরে তাকে বলে তুমি কি আমাকে বিশ্বাস করো। সে যেহেতু তাকে বিশ্বাস করে এজন্য তারা দুজনেই হাত ধরে সেই পাহাড়ের উপরে থেকে নিচে লাফ দেয়। বিষয়টা যখন প্রিন্স চুকে জানানো হয় তখন তো সে ভীষণ রেগে যায়। সে লিওর বাবাকে বলে যদি লুঝাও মারা যায় তাহলে আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো, যেভাবেই হোক পাহাড়ের নিচে গিয়ে খুঁজে তাকে বের করো। এদিকে লুঝাওকে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারা দুইজনই বেঁচে ছিল, কিন্তু হঠাৎ করেই লুঝাওয়ের শরীর অনেক খারাপ করতে শুরু করে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই সে কোনো কিছু না ভেবেই জিয়াওরেনকে জড়িয়ে ধরতে শুরু করে, তাকে কিস করতে শুরু করে। জিয়াওরেন তার পালস চেক করে বুঝে যায় যে তাকে পয়জন দেওয়া হয়েছে, এজন্য সে তাকে বিষয়টা বুঝিয়ে বলে যে এই বিষ অপসারণের জন্য তাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে, কিন্তু এটা যদি তারা করে তাহলে তাদের দুজনের শরীরেই লাল রঙের একটা চেইনের মার্ক হয়ে যাবে, যেটা থেকে মুক্তি লাভ করা এতটা সহজ হবে না আর তারা দুজন হয়তো ফেঁসে যাবে। তাই লুঝাও যেন এই কাজ করার আগে আরো একবার ভেবে দেখে। তখন সে বলে আর কোনো উপায় নেই। জিয়াওরেন বলে আরো একটা উপায় আছে, গাছামা ঔষধের মাধ্যমে তোমার এই বিষ অপসারণ করা যাবে, তবে ওইটা খুবই কষ্টসাধ্য। লুঝাও এটাতে রাজি হয়ে যায়। তখন সে লুঝাওকে একটা গুহার পাশে বসিয়ে গাছামা ঔষধ তৈরি করে তাকে খাইয়ে দেয়, কিন্তু এটা খাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে কেমন যেন হতে শুরু করে। সে বারবার নিজে থেকেই তার মাথায় আঘাত দিচ্ছিল। জিয়াওরেন তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, তখন সে জিয়াওরেনের বুকে অনেক ঘুষি মারে। জিয়াওরেনের মুখ থেকে রক্ত বের হয়ে যায়। এভাবেই লুঝাও অনেক কষ্টের পরে তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, মানে এটার সাথে বিষও বেরিয়ে যায়। তাকে এত কষ্ট পেতে দেখে জিয়াওয়েরও ভীষণ কষ্ট হয়। বাইরে ঠান্ডা ছিল জন্য সে নিজের কোট তাকে পরিয়ে দেয়। লুঝাওয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে জিয়াওরেনের বুকে সেই আঘাত দেখতে পায়, তার অনেক খারাপ লাগে। সে তাকে জিজ্ঞাসা করে তোমার এমনটা করার কি দরকার ছিল, সেই সময় তুমি আমার কাছে থেকে সরে যেতে পারতে। কিন্তু জিয়াও তাকে বলে আমি কিভাবে তোমাকে এতটা কষ্ট পেতে দিতে পারি বলো। তার এই কথা শুনে সে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপরে জিয়াও তার সঙ্গে একটু মজাও করে। এখন তারা দুজন মিলে বাইরে বসে আগুনে খাবার পুড়িয়ে খাচ্ছিল আর অনেক গল্প করছিল। এখন তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। পরদিন সকালে প্রিন্স চু, তার লোকজন আর তার শ্বশুর মিলে পাহাড়ের নিচে যায় লুঝাওকে খোঁজার জন্য। তারা সেখানে তাকে খুঁজে পায়। তাকে জীবিত দেখে তো তার বাবা অনেক অবাক হয়ে যায়। তিনি শুধু মনে মনে ভাবছিলেন সে একা এখানে কিভাবে এলো, একাই সে 2 দিন সার্ভাইভ করে নিয়েছে। তখনই তার মনে পড়ে সে তো তার মেয়েকে পয়জন দিয়েছিল, তার তো বেঁচে থাকা সম্ভবই না। এজন্য সে তার হাতে চেক করে দেখে ওই লাল দাগটা আছে কিনা, কিন্তু যেহেতু সেই লাল দাগ নেই তখন তো তিনি বলেন এটা তো অসম্ভব, তুমি কিভাবে বেঁচে গেলে। তখন সে কান্নাকাটি করলে রাজকুমার তাকে থামিয়ে দিয়ে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। বাড়িতে ফিরেও তার বাবা শুধু তাকে দেখে ভাবছিল এই বিষক্রিয়া সে কিভাবে কাটাতে পারলো, কারোর সঙ্গে না থেকে তো এই বিষক্রিয়া কাটানো এত সহজ নয়। রাজকুমার চুকে একটা কাজের জন্য ডাকা হলে সে বাইরে চলে যায়। তখন তার বাবা তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে পাহাড় থেকে পড়ে যাওয়ার পরে সে কিভাবে বেঁচে গিয়েছে, তাকে কি কেউ সাহায্য করেছে। তখন সে বলে হ্যাঁ, পাহাড় থেকে পড়ে যাওয়ার পরে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে নরকে যাওয়ার রাস্তা। সেখানে একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না। সেখানে আমার সঙ্গে আন্টিরও দেখা হয়েছিল। তিনি আমাকে বলেছেন যত দ্রুত সম্ভব আপনাকেও সেখানে তার জন্য পাঠিয়ে দিতে। তার নাকি সেখানে একা একা লাগছে। এটা শুনে তার বাবা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এর মানে কি বোঝাতে চাইছো। তখন সে তার বাবার দিকে শয়তানি চোখে তাকায়। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
আর নেক্সট পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থেকো।